এই কটা দিন যেন পাহাড়ের কোলে, নদী তীরে, ঝর্ণার ছন্দে সবুজে ঘেরা অপার সৌন্দর্যে ভরপুর প্রকৃতির মাঝে ভালোই কাটল। পাহাড় যে এত তাড়াতাড়ি তার রূপ বদলাতে পারে সেটা এই কদিনে বেশ ভালোই বুঝিয়ে দিয়েছে আমাদের। কুয়াশা মেঘের ঘনঘটা, অদ্ভুত বৃষ্টির শব্দ, সেই মেঘ চিরে সূর্যি মামার আগমন সবই যেন এক কল্পনা। পূর্ব সিকিমের মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ সত্যিই অসাধারণ। অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চে ভরপুর রেশমপথে পাড়ি দেওয়া থেকে শুরু করে ভারতের হাইয়েস্ট রোপওয়েতে চড়ে পূর্ব হিমালয়ান রেঞ্জের সৌন্দর্য উপভোগ করা, সবই স্মৃতির পর্দায় লেখা রইল। প্রিয় উত্তরবঙ্গকে ছেড়ে যেতে কখনোই মন চায় না। পাহাড়কে বিদায় জানাতে সত্যিই যেন খুব কষ্ট হয়। না ছিল কোলাহল, গাড়ির শব্দ, কাজের তাড়া, ছিল শুধুই অপার শান্তি আর স্বাধীনতা। কিন্তু আজ আমাদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ সেই 600 কিলোমিটার পথ। ফিরতে হবে আমাদের ভালোবাসার শহর কলকাতায়। কাল আমাদের রাতের ঠিকানা ছিল সেই শিবানন্দ হোটেল। সকাল সকাল রেডি হয়ে এবার গোছগাছ করে নেওয়ার পালা। এখান থেকে শুরু হলো আজকের আমাদের গল্প। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এখন সকাল সকাল টাইম 8:05। এই দেখতে পাচ্ছ আমাদের গাড়ির এই হাল। লাগেজ মোটামুটি সব সেট করা হয়ে গেছে, ম্যাক্সিমাম 90%। যে কোনো রোড ট্রিপ স্টার্ট করার আগে সবথেকে বড় এবং সবথেকে বোরিং বলো বা ইম্পর্টেন্ট কাজ বলো, সেটা হচ্ছে গাড়িতে লাগেজ প্যাক করা। সেটাই আপাতত চলছে, মোটামুটি গাড়িকে রেডি করা হচ্ছে। তো সকাল সকাল আমাদের জার্নি আজকে স্টার্ট হয়ে গেল ফ্রম শিলিগুড়ি। ফিরছি আমরা বাড়ির পথে। এবার মোটামুটি প্রায় ধরতে গেলে 600 কিলোমিটারের বেশি রাস্তা আমাদেরকে ট্রাভেল করতে হবে আজকে। এটা হচ্ছে বাগডোগরা কানেক্টিং ফ্লাইওভার আর কি। তো এইখান থেকে, এই ফ্লাইওভার থেকে মোটামুটি লেফটের দিকে নিয়ে আমরা মেন এনএইচের দিকে মাগবো। শিবানন্দ হোটেলে থাকার এটাই অ্যাডভান্টেজ, খুব ইজিলি হাইওয়ে কানেক্ট করা যায়। খুব বেশি হলে ম্যাক্সিমাম 4-5 কিলোমিটারের মধ্যে হাইওয়ে পেয়ে যাবো আর কি। আমরা কিছুদিন আগে যখন এলাম আর কি, তখন কি ওয়েদার ছিল আর এই মুহূর্তে নর্থ বেঙ্গলের কি ওয়েদার, মানে পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে, চকচকে ওয়েদার, পুরো সানি ওয়েদার। নেক্সট এখন 15-20 দিন এরকমই থাকবে আর কি। তো কাঞ্চনজঙ্ঘা অনেকে পরিষ্কার দেখা যাচ্ছে। তো এখন আফসোস হচ্ছে আর কি, ট্রিপটা কিছুদিন বাদে, মানে তখন পোস্টপোন করে যদি কিছুদিন বাদে আসতাম তাহলে বেটার হতো। তাও মোটামুটি আমরা যা দেখেছি, যা এনজয় করেছি তাই অনেক। হ্যাঁ, সিল্ক রুট তো এরকমই থাকে। সিল্ক রুট কখনো খুব ভালো পরিষ্কার দেখা যায়ও না। একমাত্র এপ্রিলে আসলে যদি সিল্ক রুট ক্লিয়ার থাকে, তাছাড়া তো সব বাকি টাইম তো দেখেছি এরকমই। আর নাথাং ভ্যালির কথা তো বলাই যায় না। বললো প্রত্যেক দিন খুব বেশি হলে 1-1.5 ঘন্টার জন্য ওয়েদার একটুখানি ক্লিয়ার থাকে, আর বাকি অল টাইম এরকমই ফগি এবং ক্লাউডসে ভরা। যাই হোক, চলো আপাতত আমরা নর্থ বেঙ্গল ট্রিপ কমপ্লিট করে এবার বাড়ি ফিরি আর কি। বাড়িতে অনেক কাজকর্ম আমাদের জন্য ওয়েট করে পড়ে আছে। লম্বা সফর আমাদের এখন। তো ফার্স্ট পড়বে ইসলামপুর, খুব বেশি হলে 60 কিলোমিটার্সের মতন হবে, 1 ঘন্টা 10 মিনিটের মতন টাইম লাগার কথা। দেন তারপরে পড়বে কিষানগঞ্জ, ফার্দার 37 কিলোমিটার্স। দেন পড়বে ডালখোলা, আরও 30 কিলোমিটারের মতন। তো শিলিগুড়ি ক্রস করার পরে আপ টু কিষানগঞ্জ অবধি একটু রাস্তা খারাপ থাকতে পারে, প্যাচি থাকতে পারে, জানি না এই দিকের লেনটার কী হয়েছে। কারণ লাস্ট টাইম আমরা যখন এলাম আর কি, মানে কিছুদিন আগে যখন এলাম, পাশের লেনটা খারাপ ছিল, সেটা অনেকটা ঠিকঠাক করে দিয়েছে আর কি। বটলসগুলোকে সব বুঝিয়ে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। তো আপাতত বাঁদিকে সুন্দর চা বাগানের ভিউ, চা বাগানের শোভা নিতে নিতে, উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি এই মুহূর্তে। হ্যাঁ, বর্ষাকালে চা বাগানের মধ্যে ঢোকাটা একটু চাপের। একটু শীতকালের দিকে আসলে গাছপালাগুলোকে ছেঁটে দেয়, তখন একটু পরিষ্কার থাকে চা বাগানটা। এখন পুরো ঝুপসি হয়ে আছে আর কি। অ্যাকচুয়ালি এই যে পাশে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, এই ফ্লাইওভারটা দিয়ে গেলে জলপাইগুড়ি ঢুকে যাবে একদম, মানে ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি ঢোকে। আর আমরা আসারও সময় সেম রোড দিয়ে আসি, এসে লেফটের দিকে বেঁকে যাই, ফ্লাইওভারটা ধরি না, ওটা ফুলবাড়ি গিয়ে তারপরে জলপাইগুড়ির দিকে চলে যায় ডাইরেক্ট। আর আসার সময় আমরা সেম রুট ফলো করেই আসি আর কি। তো এটাই হচ্ছে ওই শিবানন্দ হোটেলের একটা বড় অ্যাডভান্টেজ, যে একদম হাইওয়ে কানেক্টেড। হাইওয়ের ধারে দেখো মোটামুটি 18 কিলোমিটারের মতো এসেছি, তার আগেই প্রপার এনএইচ পেয়ে গেছিলাম।
তো 18 কিলোমিটারের মধ্যে আসা মানে 18 কিলোমিটার আসা মানে একদম পুরো এবার স্ট্রেট চলো, আর কোনো দিকে কিছু ভাবতে হবে না, স্ট্রেট একদম যেতে থাকলে কলকাতা পৌঁছে যাবে। তো এটাই হচ্ছে বড় অ্যাডভান্টেজ। আর একটু শিলিগুড়ির ভেতরের দিকে থাকলে তখন আবার এই সকালে সিটির ট্রাফিকটা পাওয়া যায়, একটু আসতে দেরি হয় আর কি। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট টোল শিলিগুড়ি ক্রস করার পরে। তো এটা 100 টাকার মতন টোল কাটবে এটাতে। 50 গোটা হয় জোড়া 50 গোটা है मतलब দেখি আমি এ জুসি হবে, জুসি হবে, জুস হবে, মানে খেতে ভালো হবে তো? হ্যাঁ ভালো। দেখি নিয়ে আসলে একটু আচ্ছা আমি এরকম দেখি 4টে দিন ভালো হবে তো? তো আমার মনে আছে লাস্ট টাইম যখন গ্যাংটক থেকে ফিরেছিলাম 2024-এ আর কি, তখন এইরকম একটা আনারস দোকান দেখে রাস্তার ধার থেকে আনারস কেনা হয়েছিল। তো আবার সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর কি। এর কিন্তু একটা আলাদা মজা আছে, ধরতে পারো রোড ট্রিপের কিন্তু এইগুলোই মজা। এই জাস্ট টোল প্লাজাটা ক্রস করে আমরা দাঁড়িয়েছি, আর এখানেই দেখছি এরকম আনারস বিক্রি হচ্ছে। তো অনেকগুলো দোকানই বিক্রি হচ্ছে, তো মোটামুটি দাঁড়ালাম একটা দোকান থেকে। তো এটাই হচ্ছে রোড ট্রিপের একটা বড় মজা এবং অ্যাডভান্টেজ বলতে পারো। ট্রেনে উঠলে কি, ট্রেনে উঠে পড়লে ব্যাস বাড়ি পৌঁছে গেলে, কিন্তু এরকম রোড ট্রিপ করতে করতে ট্রাভেল করতে করতে যেতে গেলে নতুন নতুন জিনিস চোখে পড়বে, কিছু না কিছু পড়বে, নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে। চলো এনজয় করতে করতে বা ধীরে ধীরে এগোনো যাক। তো মোটামুটি আনারস কিনে এবার আমরা চলেছি আবার। ওই যে ছাতা দেখা যাচ্ছে দেখবে, ওখানে আনারস আছে শিওর। চলো ওখানে গিয়ে একবার দাও দর করবো, যদি কিছু তো কম দামে পাওয়া যায়। খাওয়া যায় আনারস, খাওয়া যায় আনারস, খাওয়া শরীরের পক্ষে যথেষ্ট উপকার। দেখছো ভর্তি, আমি বলছি এইটুকু লেটস এনজয়। দেখি কেমন দাম, একটু এগিয়ে চলো, ওখানে দরকার এর কাছে দেখি কত করে দাম বলে। ভর্তি আছে একদম ধারটে, মেয়েটা বসে আছে ওর কাছে। पूछने में क्या शर्माना। ओ माय गुडनेस, लवली लवली लवली। কত করে দিদি আনারস? 3 बात खाना है তো দিদির দোকান থেকে, बड़ा बड़ा देख के दीजिए ना दीदी। দিদির দোকান থেকেও আমরা কিনছি। দিদি প্রথমে 30 টাকা পিস বললো, তারপরে বললো ঠিক আছে দুটো নাও 25 টাকা ये করে। मीठा होगा ना कुछ दिन बाद। 1 मिनट हम जाएंगे। ए অত কাঁচা নিলে চলবে না। যাচ্ছে সর্বনাশ, এই আবার নামছে। ঠিক আছে যা দেখে শুনে কেন। একদম কাঁচা নিলে। আস্তে আস্তে এবারে যে আনারস পাবো সেটা কিন্তু এক্সপেক্ট করে আসেনি, কারণ আমার যতদূর মনে আছে আমরা যখন মার্চ মাসের এন্ডে এসেছিলাম তখন আনারস পেয়েছিলাম। তো এখন তো প্রায় অক্টোবরের শুরু বা অক্টোবরের স্টার্টিংই ধরতে পারো। তো এই সময় আনারস যে এইভাবে পাওয়া যাবে এটা আমরা ভাবিনি আর কি। তো যাই হোক, এটা পাওনা হয়ে গেল আর কি। তো শিলিগুড়িতে প্রচুর আনারসের চাষ হয়, এই জন্যই এত পাওয়া যায় আর কি। মুপি ছাড়েনি, এগুলো ঠিক আছে। হ্যাঁ এগুলো ভালো হবে। তুমি কিছু চেনো? এই দেখো আনারসের গাড়ি, বড় বড় সাইজ আছে তাই গাড়ির মধ্যে। দেখেছো আনারস সাপ্লাই হচ্ছে কি সুন্দর। এই দেখো এখানে বসে আছে, বাবা এই টাইমে তো দেখছি ভরে আছে রে রাস্তা ধারে আনারস। কাশফুল বের আছে। তো আপাতত আমরা মহানন্দা নদী ক্রস করছি। মোটামুটি জল আছে মহানন্দাতে, ব্রিজের ওপরে রাস্তাটা খারাপ। যাওয়ার সময় দেখলো রাতে যাই। তো স্টিল নাও 33-35 কিলোমিটারের মতন রাস্তা আমরা এলাম। তো মাঝখানে একটু আধটু প্যাচি রোড ছিল, কিন্তু আগের থেকে অনেকটা কমেছে। তার মানে বোঝা যাচ্ছে যে নিচের ওপরে কাজ হয়েছে আর কি। এই জায়গাগুলো খুব খারাপ ছিল, এই জায়গাটা করেছে। কলকাতায় যা দেখলাম আর কি, আমি দেখিনি, দেখেছি আর কি। 8 থেকে 10 তারিখ পর্যন্ত কলকাতা সহ দুটো 24 পরগনা, এদিকে হুগলি হাওড়া রেড অ্যালার্ট আছে বৃষ্টির। মানে আমরা যেখানেই যাচ্ছি রেড অ্যালার্ট চলছে। উত্তরবঙ্গে এলাম রেড অ্যালার্ট হয়ে গেল, নামছি রেড অ্যালার্ট হয়ে গেল, বাড়ি ফিরবো রেড অ্যালার্ট হয়ে গেল। কি জ্বালায় পড়েছি জানো। হ্যাঁ সে দেখে তো সেরকমই মনে হচ্ছে। উত্তরবঙ্গ যেমন লাল শালুক কি সুন্দর, শিলিগুড়ি যেমন পুরো একদম ঝাঁ চকচকে ওয়েদার ছিল, একদম ক্লিয়ার স্কাই, কিন্তু এখানে কিন্তু সেরকম না। আকাশে ক্লাউডস আছে, তার মানে বৃষ্টিপাত হবে আর কি। দেখো তো এখান থেকে ইসলামপুর কত বাকি আছে এখনো? 29 কিলোমিটার, এখনো 30 কিলোমিটার ইসলামপুর বাকি। দেখো এই হচ্ছে আমাদের বেঙ্গল হাইওয়ে, তার সাথে এরকম রোড ব্লকেজ, এটা কমন ফ্যাক্টর আর কি। অন্য যে কোনো স্টেটে যাও এরকম জিনিস দেখতে পাবেন। এই গার্ড রেল লাগানো বা রোড ব্লক করা, এমনভাবে ব্লক করবে যে যতই আসতে যাও যদি ঠিক মতন কন্ট্রোল না করতে পারো ধাক্কা লাগবে। আর অন্য কোনো স্টেটে কোনো ন্যাশনাল হাইওয়েতে এরকম জিনিসটা নেই, একমাত্র বেঙ্গলে আছে। এগিয়ে বাংলা। তো
সকাল সকাল আমরা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট কিছু না করেই বেরিয়েছিলাম, আর ড্রাইভারের খিদে পেয়ে গেছে, তো কাছে যা ছিল এই যে চিড়ে ভাজা চানাচুর, আপাতত সেই দিয়েই এখন মাছটা ব্রেক করি, তারপর গিয়ে দেখা যাবে। ওই জন্যই নাম রে ব্রেকফাস্ট, ফাস্টিংকে ব্রেক করা হয় বলে। ওই তোমার আজকে ফাস্টিং ব্রেক হচ্ছে চিড়ে ভাজা আর চানাচুর দিয়ে। হ্যাঁ, মেন কথা এখন হাইওয়ে তো খুব সুন্দর, হাইওয়ের কন্ডিশন, তো মাঝে মধ্যে ক্রুজেও দিয়ে দিচ্ছে, তো সেই কারণে একটু খেতে পাচ্ছি আর কি, দুটো হাত ইউজ করতে পারছি। যাই হোক, এখন অবধি আমরা স্টিল নাও কিন্তু ইসলামপুর পৌঁছোইনি, প্রায় 53 কিলোমিটার, কিছুক্ষণের মধ্যে ইসলামপুর ঢুকে যাবো, খুব বেশি হলে 12 কিলোমিটার বাকি আছে। 12 কিলোমিটার পড়ে আছে। দেন তো স্ট্রেট ডালখোলা, ইচ্ছা আছে মোটামুটি রায়গঞ্জ অব্দি একটা স্ট্রেচে কমপ্লিট করা, সেটা মোটামুটি ঘন্টা 4-এর গল্প আছে, ঘন্টা 3 তো লাগেই মনে হয় রায়গঞ্জ পৌঁছতে। তো আপাতত সকাল থেকে 1 ঘন্টার মতন সবে গাড়ি চালানো হয়েছে। কলকাতা 484, লখনৌ 865 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। তো আমরা জাস্ট ইসলামপুর বাইপাসটা ক্রস করলাম আর কি, মানে ইসলামপুর বাইপাসটা অনেকটা আগে থেকে স্টার্ট হয়েছে, এটা এন্ড হলো আর কি, বা টুয়ার্ডস শিলিগুড়ি যেতে গেলে এখান থেকে ইসলামপুর বাইপাসটা স্টার্ট হয়। যাক, হাইওয়েটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেসব ব্যাপার আর নেই। হাইওয়ের কন্ডিশন এই মুহূর্তে দারুণ অবস্থা রাস্তার, মোটামুটি যা প্যাচি রাস্তা ছিল সেগুলোকেও ঠিকঠাক করে দিয়েছে, একদম সুন্দর রোড কন্ডিশন, মোটামুটি 80-85-এ ক্রুজ করছি সারাক্ষণই। কি খাচ্ছ? অ্যানাদার ব্রেকফাস্ট, এটা হচ্ছে কালকে রাতের ভাত, তার সাথে আলু ভাজা আর চানাচুর, বাঙালির প্রিয় খাবার। বাসি ভাত, আলু ভাজা, জল ঢেলে নুন দিয়ে, তার সাথে চানাচুর দিয়ে, এর মতন খাবার হয় না। আহারে কি সুন্দর লাগছে, পুরো ঘরোয়া একটা অনুভূতি আসছে নিজের বাঁশবাগানের ভেতর। হাইওয়ের ধারেই দাঁড় করে দিয়েছে, বাঁশবাগানের নিচে, পোস্টি ভাত, চানাচুর আর আলু ভাজা। আমরা এখন একটুখানি দাঁড়িয়েছি আর কি একটা পেট্রোল পাম্পে ফর শর্ট কমার্শিয়াল ব্রেক। গাড়িতে যা পেট্রোল আছে তো চলে যাবে, পেট্রোল ভাঙাটা পারপাস নয় আর কি। তো এখন আমরা আছি দেখো কিষানগঞ্জের কাছাকাছি, তো এই হচ্ছে বেঙ্গল বর্ডার, আর এই পার্টটা হচ্ছে হাইওয়ের, পরে হচ্ছে বিহারের মধ্যে, আর এই জায়গাটাই হচ্ছে পড়বে কিষানগঞ্জ। আমরা জাস্ট পাঞ্জিবাড়াটা ক্রস করলাম, আর এই মোড়টা হচ্ছে কিষানগঞ্জ। তো এখানে সামান্য একটা প্যাচ বিহারের মধ্যে পড়ে। তো এরপর তো স্ট্রেট ওয়ে চলে যাব ডালখোলার পরে ওখান থেকে স্ট্রেট ডালখোলা থেকে আবার দুটো রাস্তা ভাগ হয়ে যাবে, একটা পূর্ণিয়ার দিকে বেঁকে যাবে আর একটা চলে যাবে টুয়ার্ডস রায়গঞ্জ। তো এই হচ্ছে এখন বাইরের হাল, গরম ভালোই, প্রায় 30-31 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন টেম্পারেচার ইজ শোয়িং, আকাশে মেঘলা। সকাল থেকে মোটামুটি 94.8 কিলোমিটার্সের মতন ড্রাইভিং হয়ে গেছে আমার, আর টাইম লেগেছে 1 ঘন্টা 40 মিনিট। তো এখানে এখন টাইম হচ্ছে, ঘড়িতে সময় বলছে প্রায় 10টা 10-এর মতন। গুড রোড ট্রিপ, বর্ষায় ভেজা উত্তরবঙ্গ, ধসে যাওয়া উত্তরবঙ্গ, ফ্লাড এফেক্টের উত্তরবঙ্গ, মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে ভালোই হয়েছে। সিকিম ভালো লেগেছে, আবারও ফিরবো উত্তরবঙ্গে পাহাড়ের ডাকে, কিছুটা স্টেবল হোক। যাই হোক, এখন উত্তরবঙ্গের ওয়েদার খুব পরিষ্কার সানি ওয়েদার, দক্ষিণবঙ্গে আবার নাকি নিম্নচাপ আসছে। भाई साहब क्या रास्ता है भाई, दिमाग हिला के रख दिया रास्ता पूरा। এই হচ্ছে কিষানগঞ্জ, দেখেছো এটা বিহারের মধ্যে পড়ে, সেইটুকুনি বিগড়ে গেছে, দেখেছো, যেটা বেঙ্গলের মধ্যে আছে কিন্তু ভালো আছে, বিহারের পার্টটা গন্ডগোল, এটা বিহারের পার্ট, বোঝার বিষয় আছে। আমরা এগিয়ে সব দিক থেকে। আসার সময় আমরা উপরের ওভারব্রিজটা ধরে আসি, আর যাওয়ার সময় এটাও একটা ব্রিজ, বেসিক্যালি এখানে রেলওয়ে ট্র্যাক আছে আর কি, সেই রেলওয়ে ট্র্যাকের ওপর দিয়ে ব্রিজটাকে করে দিয়েছে, নয়তো এই স্টেশনটার জন্য, কিষানগঞ্জ স্টেশন আছে এখানে, কিষানগঞ্জ স্টেশনটার জন্যই এখানে এতটা ট্রাফিক হতো আর কি। তো ফ্লাইওভার দুটো করে দেওয়ার পরে মোটামুটি সেই ট্রাফিক আন্ডার কন্ট্রোল নাও, রাস্তা মোরালেস ভালো, আবার ব্রিজের ওপরে, কিন্তু বেশি স্পিড তোলা যাবে না, 60-65 চলছে, হালকা হালকা প্যাচিও আছে রাস্তার ওপরে। কিষানগঞ্জ ক্রস করার পরে আপ টু ডালখোলা অবধি, তো মাঝখানের খানিকটা প্রায় ধরতে গেলে প্রায় আমি তো প্রায় 3-4 কিলোমিটার রাস্তা এলাম, মানে খুবই বিগড়ে আছে, মানে মাঝখানে বড় বড় গাড্ডা, পটলস, তো বড় ধরনের পটলস আর কি ভর্তি। তো অপোজিট সাইডের হাইওয়েটা কিন্তু সুন্দর, মানে যেটা টুয়ার্ড শিলিগুড়ির দিকে যাচ্ছে সেটা সুন্দর, কিন্তু
এই দিকের রাস্তাটা খুব একটা ভালো কন্ডিশনে নেই আর কি, মানে যেমনটা দেখেছিলাম আগে ঠিক তেমনটাই হয়ে পড়ে আছে আর কি। কিছু কিছু প্যাচ আবার সারিয়েছে, কিছু কিছু প্যাচ একদম বিগড়ে আছে আর কি। আমাদের আজকের দিনে সেকেন্ড টোল চলে এলো দেখতে দেখতে। একটু আগে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, কিন্তু এখন আবার দেখছি রৌদ্রোজ্জ্বল হয়ে গেছে। তো আমরা এখন দালখোলার দিকে মুভ করছি আর কি। তো এখান থেকে রায়গঞ্জ মোটামুটি 60 কিলোমিটার্সের মতন পড়ে আছে, বা তার থেকে একটু কম হবে। তো আপাতত ডালখোলা ক্রস করছি। বড় বড় ট্রাক্সের ভিড় অ্যাজ ইউজুয়াল। কিছু ট্রাক্স বা গাড়ি মেখে যাবে বিহারের দিকে, আমাদের প্রতিবেশী রাজ্য, আর কিছু গাড়ি চলে যাবে ওয়েস্ট বেঙ্গলের দিকে, শিলিগুড়ি আইদার নয়তো কলকাতা। তো এখান থেকে দেখাচ্ছে টুঙ্গিদিঘি 25 কিলোমিটার্স, রায়গঞ্জ 47, মালদা 123 অ্যান্ড দুর্গাপুর 372 কিলোমিটার্স। তো এখান থেকে রায়গঞ্জ অবধি রাস্তা দারুণ ভালো রাস্তা, সুন্দর রাস্তা। ধরতে গেলে কলকাতা থেকে নর্থ বেঙ্গল মানে শিলিগুড়ি অবধি 90% রাস্তা খুব ভালো, 90-95% রাস্তা খুব ভালো। বাকি কিছুটা প্যাচি রোডস আছে, খারাপ আছে। আর তারপরে তো কলকাতার মধ্যে ঢুকে গেলে সিটির মধ্যে তখন তো আলাদাই। কলকাতার প্রপার এনএইচ ধরতে ধরতে মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বড়জাগুলির কাছে অবধি আস্তে আস্তে মোটামুটি ঘন্টা 2-এর মতন লাগেই। ফারাক্কা দেখাচ্ছে 163 কিলোমিটার্স এখান থেকে, রায়গঞ্জ 47। তো রায়গঞ্জ তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ফারাক্কা একটু টাইম লাগবে, 163 কিলোমিটার মানে মিনিমাম 3 ঘন্টা, আরও এখান থেকে 3-3.5 ঘন্টা। তো 2-2:30 বাজবে আমাদের ফারাক্কা পৌঁছতে। এখন প্রায় 11টা টাচিং। তো মোটামুটি আমাদের আজকে দিনের 3rd টোল। তো কিছুক্ষণের মধ্যে আমরা রায়গঞ্জ ঢুকবো। রায়গঞ্জ ঢোকার জাস্ট আগেই টোল প্লাজাটা পড়ে। এখন আমরা মালদায় ঢুকে গেছি অলরেডি। তো এই মোড়টা থেকে ডান দিক চলে গেলে দেখাচ্ছে চূড়ামন, আর বাঁ দিক চলে গেলে দেখাচ্ছে বালুরঘাট, আর ফারাক্কা হচ্ছে স্ট্রেট। তো এটা হচ্ছে ইটাহার। তো এই জায়গাগুলোতে একটুখানি এরকম ট্রাফিক থাকবে, কারণ যেহেতু এখন অলমোস্ট প্রায় 12টার মতন বাজছে, আর যেহেতু দুপুরবেলা। ইটাহার, দেন কালিয়াচক, দেন সুজাপুর, এই সব জায়গাগুলোতে এরকম মোড়গুলোতে সিগন্যালিং এবং তার সাথে সাথে এরকম ব্লকেজ থাকবে। তো এইগুলোতে একটু ডিলে হবে আর কি। তো অ্যাকচুয়ালি রাত্রেবেলা ক্রস করলে এই ট্রাফিকগুলো ওভারকাম করা যায়, এগুলো থাকে না আর কি, তখন অনেকটা টাইম বাঁচে। এগুলোতে একটুখানি একটু করে তো টাইম ওয়েস্ট হতেই থাকবে। আর বাইরে ভালো গরম আছে, 33 ডিগ্রি 34 ডিগ্রির মতন টেম্পারেচার শো করছে। তা আপাতত আমরা গাজল ক্রস করছি। এটা হচ্ছে গাজলের মোড়। বাঁ দিকটা ঢুকে গেলেই গাজল পড়বে, আর সামনে আসবে হচ্ছে গাজল টোল প্লাজা কিছুক্ষণের মধ্যেই। আরে আচ্ছা, যাই হোক, এই মালদা ক্রস করে বেরোতে অনেকটাই সময় লাগে। ধরতে গেলে এখান থেকে ফারাক্কার প্রায় এখনও মোরালেস 1.5 ঘন্টা 60-65 কিলোমিটারের মতন হবে। রাস্তা ভালো, সুন্দর রাস্তা করে রেখেছে, সেই নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু সময় অনেকটাই লাগবে যেতে আমাদের। তো এখন আমরা সুজাপুর ক্রস করছি মালদাতে। প্রায় 1:10 মতন টাইম হচ্ছে। ফারাক্কা এখান থেকে খুব বেশি হলে 25 কিলোমিটারের মতন হবে। সুজাপুরের পরে পড়বে হচ্ছে কালিয়াচক। মালদা বাইপাস জাস্ট ক্রস করে বেরিয়ে এলাম আর কি। ফারাক্কা স্ট্রেট, সুজাপুর, মৌসুমপুর বাঁ দিক দেখালো। তো এই মোড়ের মাথায় তো একটু কনজেশন হবে, কিছু করার নেই। তাও তুলনামূলক দেখছি ফাঁকা আছে। মসজিদটা দেখলেই বোঝা যায় আর কি সুজাপুর চলে এসছে। একদিকে রাস্তা এরকমভাবে ব্লক করে আর কি, দেখো রঙের কাজ চলছে, সাদা কালো, কিন্তু কালো রঙটা যেন ঠিক ম্যাচ করছে না, নীল রঙ হওয়া দরকার ছিল। তো আমরা আপাতত কালিয়াচক ক্রস করছি। এটা বড় জায়গা, এখানে বেসিক্যালি লিচু মান্ডি আছে বড় সড়ো। লিচুর সময় আসলে এখানে প্রচুর লিচু কেনা বেচা চলে। এই রাস্তার দুধারে, এদিক আর ওদিক দু সাইডেই পড়ে। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 1:23 মতন বাজে, আর কিছুক্ষণের মধ্যে আমরা ফারাক্কা ঢুকে যাবো। মোরালেস রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু মাঝে মাঝে এই যে এত বেশি গার্ডরেল দিয়েছে, আর মাঝে মধ্যে
রাস্তাটাকে রোড ব্লকার দিয়ে ব্লক করে বিভিন্ন রকম কাজকর্ম চালাচ্ছে আর কি। তো সেই কারণে যেতে একটু টাইম লাগছে। পুরো জীবন বরবাদ করে দেবে, গোটা রাস্তা টোটো, মানে বাঁদিক থেকে ওভারটেক করতে গেলেই টোটো। তো মোটামুটি এখানে 145 টাকার মতন টোল নেবে আর কি। আপ ডাউন যদি কাটো একসাথে 220 টাকা। মানে মেন হাইওয়ে থেকে টোটোগুলোর যাতায়াত সবার আগে বন্ধ করা উচিত। আর সেই সুজাপুরের আগে থেকে শুরু হয়েছে আর আপ টু এখনো পর্যন্ত বাঁদিক দিয়ে শুধু টোটো টোটো টোটো। তো বাঁদিক দিয়ে আসছে হচ্ছে ফারাক্কার নতুন ব্রিজটা আর কি, যেটার কাজ অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। মাঝখানে মনে কিছুটা পোর্শন শুধু জুড়তে বাকি রেখেছে। ফারাক্কাতে বিশাল জ্যাম, এই যে বিশাল বিশাল লম্বা লম্বা ট্রাকের পেছনে পড়ে গেছি, জানি না কতটা এগিয়ে যেতে পারবো। ফারাক্কা এরকমই থাকে। আসার দিনকে আসলে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমরা যখন ফারাক্কা ক্রস করি অন্ধকারও হয়ে গেছিল আর মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর এখন তো তার ঠিক উল্টোটাই, মানে চকচকে রোদ্দুর আর ভীষণ পরিমাণে জ্যাম। এই বারো 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 সেটা দেবে, কেউ সাইড দেবে। ওই ফারাক্কা ব্রিজে জাস্ট ওঠার আগে আর কি রাস্তার অবস্থা একদম বিচ্ছিরি। অনেকটা আমরা ক্রস করে এসেছিলাম বলে এই বাসটা এলো বলে, এনভিএসটিসির বাসটা এলো বলে অনেকগুলো গাড়ি দু সাইডেই দেখতে পাবে জলের লেভেল বিশাল হাই। ব্যারেজের ডান দিকেরও যা হাল, ব্যারেজের বাঁ দিকেরও তাই হাল, একই। ভয় লাগে, মনে হয় যেন ফারাক্কাটা এই বুঝে গেল। হ্যাঁ, ব্রিজটা তো মেইনটেনেন্স ঠিক মতন নেই, রাস্তা পুরো খারাপ হয়ে আছে। ওটাতে লরি ঢুকছে। হ্যাঁ, ওদিকের ব্রিজ অলমোস্ট হয়ে গেছে আর কি, একটুখানি কাজ বাকি আছে রাইট সাইডে, লেফট সাইডের ব্রিজটা। ওটা হয়ে গেলে হয়তো নেক্সট 1 বছরের মধ্যে হয়তো চালুও হয়ে যাবে, তখন ওই ব্রিজ দিয়ে আসা করবো আমরা। আর এই মুহূর্তে দেখো ফারাক্কার ওপরে প্রচুর গাড়ির চাপ, সবসময় এরকম গাড়ির চাপ থাকে। ফারাক্কা মোটামুটি ক্রস করতে মিনিট 10 সময় লেগে যাবে আর কি। ম্যাক্সিমাম স্পিড এখানে 10, প্রায় 2 কিলোমিটারের মতন ব্রিজটার লেন্থ আছে। তো এইদিকেই দেখো দেখতে পাবে ডান দিকে পড়বে নিউ ফারাক্কা জাংশন। আর এইখান থেকে ট্রেনটা দাঁড়ালে ট্রেন থেকে এই যে হাইওয়েটাকেও পরিষ্কার দেখা যায়, এবং এই সিগন্যালটা, যে মোড়ের মাথায় যে সিগন্যালটা ছিল ওটাকেও পরিষ্কার দেখা যায়। আমরা যখন গুয়াহাটি যাচ্ছিলাম তখন যখন আমাদের ট্রেনটা সরাইঘাট এক্সপ্রেস যখন এখানে দাঁড়ালো নিউ ফারাক্কা জাংশনে, তখন গেটের কাছ থেকে এই জায়গাটা দেখছিলাম আর ভাবছিলাম যে আমরা এখন রোড ট্রিপ করে গাড়ি নিয়ে ফিরি বা যাই তখন এই রাস্তাটা দিয়েই যাই। আর তার ঠিক 1 মাস বাদেই আবার গাড়ি নিয়ে সেম রাস্তা। 1 মাস আগে ট্রেনে করে এসেছিলাম, 1 মাস পরে বাই কার। রুট কিন্তু সেই এক, কলকাতা শিলিগুড়ি। ফারাক্কা ঢোকার আগে ট্রেন দাঁড় করিয়ে রেখেছে, দেখ নিউ ফারাক্কা জাংশন ঢুকবে আর কি। না, এত দূর থেকে তো দেখা যাবেও না, ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়েছে। বহরমপুর ফারাক্কা হাইওয়ে টোল প্লাজা 75 টাকার মতন নেবে টোল। তো মোটামুটি সকাল থেকে বেশ ভালোই আসছিলাম, জাস্ট এই ফারাক্কাটা ক্রস করার আগে থেকে পুরো স্পিডটা পুরো মেরে দিল আর কি। 5 ঘন্টা 42 মিনিটের মতন আমাদের ড্রাইভ হয়ে গেছে এখনো অবধি, 318 কিলোমিটার। তো এখান থেকে 14-15 কিলোমিটারের মধ্যে পড়বে হচ্ছে উমরপুর। তো উমরপুরে গিয়ে দেখি যদি কিছু খাওয়া দাওয়া করা যায় আর কি, খিদেও পাচ্ছে আমাদের। তো লাস্ট টাইম যখন সিকিম থেকে ফিরছিলাম আর কি, তো তখন এই টোল প্লাজাটা ক্রস করার পরে লম্বা জ্যামে ফেসেছিলাম। এত সুন্দর হাইওয়ে বানিয়ে রেখেছে, স্পিড লিমিট দিয়ে রেখেছে 60, আবার মাঝখানে দেখলাম এক জায়গায় স্পিড ক্যামেরা দিয়ে স্পিড মাপছে, তবে এই চত্বরে নয়, অনেকটা আগে। তো কলকাতা দেখাচ্ছে দেখো এখান থেকে 260 কিলোমিটারের মতন। বাইরে ভালো গরম আছে, 34-35 ডিগ্রির মতন টেম্পারেচার শো করছে। আকাশ তো ভাই পরিষ্কার, ভেবেছিলাম বৃষ্টি হবে, আর সেরকম কিছু চান্সেস তো দেখছি না এই মুহূর্তে। এখন আমরা আহিরন ব্রিজ ক্রস করছি আর কি, আহিরন যাই বলতে পারো। এরপরেই পড়বে উমরপুর আর কি। ব্রিজটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগে, পাশ থেকে রেলওয়ে ট্র্যাকও আছে, ট্রেনও যায়। তো লাস্ট টাইম যেটা বলছিলাম আর কি, এই আহিরন অবধি এই এত দূর অবধি পুরো লম্বা জ্যাম ছিল, প্রায় কিলোমিটার 2-এর বেশি হবে। গাড়ি চালাতে যেতে প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে সেই অর্থে ব্রেকফাস্ট করাও হয়নি, ওই বাঁচাকুচা কিছু ভাত আমরা খেয়েছিলাম। তো তারপরে খিদেও পাচ্ছিল, খাওয়ার জায়গাও ঠিক মতন পাচ্ছিলাম না। তো জাস্ট উমরপুর ক্রস করে হাইওয়ের ধারে একটা ধাবা, দোকানের নাম কি, হোটেল ফ্লোরা রেস্টুরেন্ট আছে, সেখানে বসেছি আর কি খেতে আপাতত। তো আমি অর্ডার করে নিয়েছি চিকেন বিরিয়ানি, আর এও অর্ডার করেছে চিকেন বিরিয়ানি, কিছু চিকেন ভর্তা, রুটি। খাবার কোয়ালিটি নো ডাউট ভালো, সাথে রায়তাও দিয়েছে। আর
কি দিয়েছে, স্যালাডও দিয়েছে। চিকেন বিরিয়ানিতে ডিম আছে, এটা একটা বড় পাওনা, সাথে আলু। হ্যাঁ, খাবারের কোয়ালিটি নো ডাউট ভালো ছিল, বাসি ছিল না, কিন্তু খুব একটা বেশি টেস্টি ছিল না, বাট ঠিক আছে। আমরা মোটামুটি যা অর্ডার করেছিলাম গোটা খেতে পারিনি, কিছুটা প্যাক করে নিয়েও যাচ্ছি আর কি। এই যে কোয়ান্টিটি এতটাই বেশি ছিল, খানিকটা প্যাক করে নিয়েছি আর কি। তো এই যে পেছনেই দেখতে পাচ্ছ হোটেল ফ্লোরা, এটা হচ্ছে উমারপুর ক্রস করার জাস্ট পরে। আর দেখো এখানে এই যেখানে হোটেল প্লাস রেস্টুরেন্ট আছে, উপরে কোনো বিয়েবাড়ির কোনো অকেশন চলছে, প্রচুর গাড়িও চলে এসছে দেখো এখানে। আর এটাই হচ্ছে মেন এনএইচ আর কি, এদিকে উমারপুর, এদিকে কলকাতা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই মুহূর্তে, নিজেদের পেটে তো কিছু খাবার গেল, এইবার গাড়ির পেটে কিছু দিতে হবে, মানে গাড়িতে একটুখানি ফুয়েল ভরতে হবে, তার কারণ যা রেঞ্জ দেখাচ্ছে কলকাতা পৌঁছবে না, তো হালকা করে একটুখানি ফুয়েল টপ আপ করাবো, পেট্রোল টপ আপ করাবো গাড়িতে। তো কলকাতা এখান থেকে মোরালেস 230 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পৌঁছতে হবে, তাহলে পৌঁছতে লাগবে হচ্ছে 260 কিলোমিটারের কাছাকাছি। এখান থেকে দেখো রামপুরহাট আর বহরমপুর দুটো রাস্তা আলাদা হয়ে যায়। রামপুরহাটের রাস্তাটা হচ্ছে ডান দিকে মেখে যাবে, আর বহরমপুর আমরা সোজা বেরিয়ে যাবো আর কি। যদি বোলপুর, রামপুরহাট, শান্তিনিকেতন, পানাগড়, দেন তারাপীঠ প্লাস বর্ধমান কানেক্ট করতে যাও, তাহলে এই ডান দিকে যে রাস্তাটা মেখে গেল পেছন দিকে ওইটা। আর সামনে হচ্ছে বহরমপুর বাইপাস, আপাতত পড়বে 38 কিলোমিটার্স। আসার সময় যে রুট দিয়ে এলাম আর কি, সুন্দর রাস্তা পাবো, কিন্তু বড়জাগুলির পর থেকে দেন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করে যাব, কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে দেন তারপরে আবার গিয়ে এয়ারপোর্টের কাছে কানেক্ট হবো, কারণ তারপরের রাস্তাটা এখনো অবধি এনএইচ প্রপার হয়নি। চালাতে আমি পরিশ্রান্ত। এই মুহূর্তে ভেবেছিলাম একটা ট্রিপ হবে, মোটামুটি একটা বেশি জার্নি হবে না, যাবো 2-3 দিন হোমস্টেতে বসে থাকবো, কিন্তু সেই জায়গায় এমন এনএইচ এমন খেলা দেখিয়ে দিল এনএইচ 10। তো অ্যাকচুয়াল কালকের জার্নিটা অনেকটা বেশি হয়ে গেছে, অলমোস্ট প্রায় 200 কিলোমিটারের বেশি গাড়ি চালানো হয়ে গেছে, 210 না 215 কিলোমিটারের মতন, একদম রুংলি থেকে আপ টু শিলিগুড়ি অবধি, ওখানেই ম্যাক্সিমাম এনার্জি শেষ। ফার্স্ট ডে 600 কিলোমিটারের বেশি গাড়ি চালিয়ে শিলিগুড়ি, দেন তারপরে ধরতে গেলে প্রায় 150 কিলোমিটার চালিয়ে রুংলি, তারপরের দিন 160-65 কিলোমিটার। হ্যাঁ, বৃষ্টির জন্য মাঝখানে একদিন শুধু বন্ধ ছিল, আর তারপরে 170 কিলোমিটার চালিয়ে গোটা সিকিম সার্কিট, দেন তারপরে আবার সেই 210-20 কিলোমিটার, আবার আজকের পুরো জার্নি হচ্ছে প্রায় 700 কিলোমিটারের কাছাকাছি। তো প্রচণ্ড জার্নি হয়ে গেছে কদিনে, ধরতে গেলে এখনও অবধি 1479 কিলোমিটার গাড়ি চালানো হয়েছে এই ট্রিপে এখনও অবধি। তা এখনও প্রায় 260-70 চলবে, টোটাল 1700 কিলোমিটারের মতন হবে আমাদের এই ট্রিপটা। তো বহরমপুর বাইপাস এখান থেকে আর 4 কিলোমিটার্সের মতন দেখাচ্ছে। তো দেখতে দেখতে আমরা বহরমপুর চলে আসলাম। আমি শুধু একটা জিনিস দেখছি যে 300 কিলোমিটার হয়েছিল, রিডিংটা উঠেছিল আর কি ওডোমিটারে বহুক্ষণ আগে, তারপরে 74 কিলোমিটার আসতে মানে মাথা খারাপ হয়ে গেল আর কি। মানে প্রথম ফার্স্ট 300 কিলোমিটার ধরতে গেলে খুব ভালো আসা যায়, মানে আপ টু মালদা, তারপর থেকে পুরো ঝুল। প্রথম শিলিগুড়ি থেকে স্টার্ট করে রায়গঞ্জ অবধি খুব সুন্দর, রায়গঞ্জের পর থেকে মালদা অবধি একটু চাপ, আর মালদার পর থেকে এরপর ডিলে হতে থাকবে। তো আমরা প্রায় এতটা চলে এসেছিলাম, এই যে ট্রাকস গুলো দাঁড়িয়ে আছে, আমরা এখান থেকে আবার ব্যাকে 3 কিলোমিটার গিয়ে উল্টো লেন দিয়ে যাচ্ছি। তো এই জায়গাটা সবাই আসার সময় একটু খেয়াল করবে, জাস্ট বহরমপুর বাইপাসে ঢোকার আগেই যে টোল প্লাজাটা আছে ওখান থেকে একবার জেনে নেবে যে এই লেনটার কি কন্ডিশন। এটা পুরো এই লেনটা বন্ধ, ট্রাকস দাঁড়িয়ে আছে, সেই কারণে আমরা উল্টো লেন দিয়েই এলাম। থেকেও তো কিছু বলছে না, হ্যাঁ আগেও এই তো ট্রাকস দাঁড়িয়ে আছে, মানে পুরো বাইপাস পর্যন্তই, ওই কারণে দেখছো না বাসটাও এই লেন ধরে যাচ্ছে, পুরো দাঁড়িয়ে আছে। তো বহরমপুরের সেই টোল প্লাজা থেকে আর বহরমপুর বাইপাসের এই মুখটা পর্যন্ত পুরোটাই জ্যামে ট্রাকস গুলো দাঁড়িয়ে আছে। ফাইনালি 4:12 বাজে আমরা বহরমপুর বাইপাস চলেছি। আজকে কিন্তু অনেকটাই ভালো এসছি, তাড়াতাড়ি এসছি, রাস্তাঘাটও অনেক ফাঁকা ফাঁকা, একটু মাঝে মাঝে জ্যাম আছে ঠিকই, বাট সেটা খুব বেশি নয়। সেটাই। আবার সামনেই টোল দিচ্ছি, কিন্তু রাস্তা খুবলা খাবলা। বহরমপুর বাইপাসটা 2 বছর আগে হয়েছে, 2-2.5 বছর হয়েছে।
যেটা দিয়ে কলকাতায় মানে শিলিগুড়ির দিকে যাবো ওটা ঠিক আছে, শিলিগুড়ি থেকে যে আসছে রিটার্ন মানে বিশাল বড় বড় গর্ত, পুরো মনে হচ্ছে না সেই নরম মাটিতে রাস্তা করলে যেমন পুরো ডেবে গেছে, যাচ্ছে তাই অবস্থা। অ্যাকচুয়াল ব্রিজটা বহুকাল ধরে দেখছি এরকম একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছে, না এগোচ্ছে না পিছোচ্ছে। মাঝখানে দেখছি মাটি ফেলেছে, হয়তো এবার হাইওয়ের কাজটা হবে আর কি, কমপ্লিট করবে বা করার চেষ্টা ইনিশিয়েটিভ নেবে আর কি। তো এখন আমরা আছি বেলডাঙ্গা, জাস্ট বেলডাঙ্গার মোড়টা ক্রস করলাম। তো এখানে অনেক 140 টাকা করে। হ্যাঁ, কত করে দাম বলছে? হাইওয়ে দিয়ে যেতে যেতে তোমরা দেখতে পাবে যে অনেক গামছা দোকান আছে। তো তো এ দেখতে পেয়ে গামছা কেনার জন্য দাঁড়িয়ে পড়েছে, কিন্তু বলছে দাম বেশি। পাশের দোকানে দেখো দাম বেশি বলছে, পাশের দোকানে যাচ্ছে ওরা, দেখা যাক। দাম এতটাই বেশি বললো, শেষ পর্যন্ত কেনা হলো না। 120 টাকা 130 টাকা করে দাম বলছে, কিন্তু অ্যাকচুয়াল দাম বলছে 100 টাকা নাকি জোড়া হওয়া উচিত। আমার ভাই এসব দাম সম্বন্ধে, গামছার দাম সম্বন্ধে কোনো আইডিয়া নেই, যারা কেনে তারাই জানে। তো ধরতে পারো এটা হচ্ছে বেলডাঙ্গার মোড় আর কি, দূরে অনেক বেশি বলছে। আমি নবদ্বীপ থেকে কিনেছিলাম ওই কোটকের গামছা, সেই আমি নিলাম দিদি দুটো 50 টাকা করে নিয়েছিল, এখানে 120 টাকা করে বলছে। তো কি করা যাবে, দাম যখন বেশি বলছে কিনে কোনো লাভ নাই। চলো আমরা কলকাতা যাই, ওটাই জানতে যাচ্ছিলাম। জ্যাম আছে না? হ্যাঁ, সমস্যা বলে দিল না। এই যে আবার দাঁড়িয়ে গেছে বাঁদিকে ট্রাক, এটা বেলডাঙ্গা পলাশি ঢোকার আগে, বেলডাঙ্গা ক্রস করলাম, রেজিনগর ক্রস করলাম, আর এটা জাস্ট পলাশি ঢোকার আগে আবার সেই বাঁদিকে অ্যাজ ইউজুয়াল ট্রাক দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, সিভিক পুলিশ আমাদেরকে বলে দিল যে কারণে আমরা লেন চেঞ্জ করেই যাচ্ছি উল্টোর দিক দিয়ে। এখন আমরা আছি হচ্ছে পলাশি এই মুহূর্তে। পলাশি সন্ধে হচ্ছে, অলমোস্ট 5টা 11 মতন বাজে। যেহেতু শীতকাল চলে আসছে ধীরে ধীরে, আবার দাঁড়াতে বলছে পাগল রে, একজন বলছে দাঁড়াও, একজন বলছে আসো। চলো চলো চলো, ডাক দিয়েছে। এরা 3 সিভিক ডিসাইড করতে পারছে না কে কমেন্ট দেবে। একজন বলছে এসো, একজন বলছে দাঁড়াও। তো আমরা আপাতত পলাশি ক্রস করছি, যেহেতু এখন ধীরে ধীরে শীতকাল আসছে। 5টা 11 মানে দেখো হালকা হালকা অন্ধকার চালু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে গোড়াটাই অন্ধকার হয়ে যাবে, 5:30 না বাজলেই। তো মোটামুটি আজকে রাস্তার কন্ডিশন বেশ খালি খালি, আমরা বেলডাঙ্গাতে সেরকম কোনো জ্যাম পাইনি, আর পলাশি অবধি তো পেলামও না। তো দেখা যাক, আগে রাস্তা যা বলছে, রোড যা বলছে একদম ক্লিয়ার আছে। কতক্ষণ টাইম লাগবে আমাদের কলকাতা পৌঁছতে? 4.5 ঘন্টা লাগবে। প্রায় বাকি আছে কত কিলোমিটার? 180 কিলোমিটার, 4.5 ঘন্টা। অলমোস্ট এখন টাইম হচ্ছে 5:36 মতন বাজে, আর পেট্রোল ভরিয়ে আবার আমরা স্টার্ট করলাম। জাস্ট আমরা এখন আছি হচ্ছে দেবগ্রামের কাছে। দেবগ্রাম ক্রস করে জাস্ট ক্রস করার পরেই আর কি এই ইন্ডিয়ান অয়েলের পাম্পটা পেলাম। তো পেট্রোল ভরিয়ে নিয়েছি। তো মোরলেস ধরতে গেলে তো প্রায় এখনও 150 কিলোমিটারের মতন পড়ে আছে আর কি আমাদের লাস্ট বাড়ি অবধি পৌঁছতে। তো মোটামুটি রাত্রির হয়ে গেলে বা সন্ধ্যের পর থেকে সেরকম স্পিডে যাওয়া যায় না আর কি। মানে দিনের বেলা যতটা কুইক রাস্তা কভার করা যায়, যতটা স্পিডে কভার করা যায় ততটা করা যায় না। 80 বা 80-র বেশি স্পিডে আমরা আসছিলাম, 85, কিন্তু এই মুহূর্তে সেটা ম্যাক্সিমাম 60, তার থেকে বেশি তোলা যাবে না। আর কিছু কিছু ক্ষেত্রে তো সেটা বিলো 50 থাকবে স্পিড। তো এইবার টাইমটা আর কি খাবে। 9 ঘন্টায় আমরা কৃষ্ণনগর চলে এলাম শিলিগুড়ি থেকে আজকে। তাও রাস্তায় কত কিছু অবস্ট্রাকশন ছিল, ব্যাকে যাও, এই করো ওই করো। দেন আমরা অনেক জায়গায় খেয়েছি, দাঁড়িয়েছি, স্টে করেছি। এবং কৃষ্ণনগরের পরে এই যে হাইওয়েটা, দারুণ দারুণ হাইওয়ে বানিয়েছে। আহা, এখানে এই রাস্তায় মানে এই পোর্শনে স্পিড লিমিট দেওয়া আছে ছোট গাড়ির জন্য, 4 হুইলারের জন্য 100 কিলোমিটার পার আওয়ার, আর ট্রাকসের জন্য 80 কিলোমিটার পার আওয়ার। মানে এত সুন্দর হাইওয়ে, ওয়েল মেনটেন। মাঝখানে পুরো সুন্দর গাছ লাগানো, রাস্তায় স্ট্রিট লাইট আছে। জাগলি পর্যন্ত এভাবেই যেতে হবে, কোনো চাপ নেই। যেখানে ডিভাইডারের কাছে গাছ লাগানো পুরো, আর গোটা রাস্তাটাই পুরো স্ট্রিট লাইট দেয়া, সুন্দর লাগছে দেখতে। আপাতত আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে আছি আর কি। দেখো এখানে দিয়েছে টোল গেট 500 মিটার্স, বাট এখনো অবধি টোল নেওয়া চালু হয়নি। তো কিছুদিন বাদে যখন টোল প্লাজাটা চালু হবে তখন এখানে টোল লাগবেই আর কি।
তো স্টিল নাও তো লাগছে না, এটাই ব্যাপার। তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার আগে স্পিড লিমিট দেখিয়েছিল 80 কিলোমিটার/আওয়ার, কিন্তু এন্টার এক্সপ্রেসওয়ে জুড়েই সব জায়গাতে কিন্তু 50 কিলোমিটার/আওয়ার লেখা আছে। জানি না কি ব্যাপার। আর কোথাও কোথাও তো যাওয়ার দিন তো দেখেছিলাম বোর্ড দেওয়া ছিল স্পিড লিমিট 60 বলে। যাই হোক, কল্যাণী এক্সপ্রেসওয়েটা মনে হচ্ছে 28 কিলোমিটারের মতন রাস্তা, কাঁচরাপাড়া থেকে শুরু করে একদম দমদম অবধি কানেক্ট করবে। তো আপাতত 10 কিলোমিটার অলরেডি চলে এসেছি। ওই দেখ 10 কিলোমিটার চলে এসেছি, তো আর 18 কিলোমিটারের মতন পড়ে আছে এখনো অবধি। বেচারা আপন মনে বসেছিল, হঠাৎ করে উমড়ে গেছে। একে হটাও, এরা তো ছোট হাতি। তো এখন দেখছি টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। যাওয়ার সময় কিন্তু এরকম জায়গা থেকেই শুরু হয়েছিল। যাওয়ার সময় এই রাস্তায় প্রচন্ড বৃষ্টি হয়েছিল, প্রচন্ড, কিছু দেখা যাচ্ছিল না, সাদা হয়ে বৃষ্টি হচ্ছিল। তোমরা যদি আমার যাওয়ার ভিডিও দেখে থাকো আর কি, মানে কলকাতা টু শিলিগুড়ি এই সিরিজের, তাহলে বুঝতে পারবে যে কি প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে দিয়ে আমরা এই ট্রিপটা স্টার্ট করেছিলাম আর কি। তো এন্টার কল্যাণী এক্সপ্রেসওয়ে দারুণ করে রেখেছে, সুন্দর লাইট ফাইট দিয়ে, মানে প্রপার এক্সপ্রেসওয়ে যাকে বলে আর কি, দারুণ। তো এইটা বেশিক্ষণ লাগবে না যেতে, খুব বেশি হলে 18 কিলোমিটার রাস্তা আছে, 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো তারপরে বাকি যে 30 কিলোমিটার রাস্তা, ওটা প্রায় 1 ঘন্টা 20-30 মিনিটের মতন টাইম লাগিয়ে দেবে আমাদের বাড়ি পৌঁছতে। তো আপাতত আমরা ব্যারাকপুর ক্রস করছি আর কি। তো অ্যাকচুয়ালি কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরার ফলে আর কি, ওই যে আমডাঙ্গা, মধ্যমগ্রাম, বারাসাত, এই জ্যামটা পুরোপুরি কাটিয়ে আমরা একদম এয়ারপোর্টের কাছে গিয়ে উঠবো। অ্যাকচুয়াল বড়জাগুলির পর থেকে হাইওয়েটা প্রপার 4 লেন রাস্তা নয়, 2 লেন রাস্তা। তো সেই কারণে একটুখানি প্রবলেমেটিক, মানে একটু ট্রাফিকও থাকেই রাস্তাটায়। আর এই সময় সন্ধ্যের দিকে তো বড় বড় মানে মেন নর্থ বেঙ্গলের বাসগুলো সব ওই সময় ছাড়ে, আর ট্রাকস তো আছেই। আর 2 লেন রাস্তা হলেও প্রচণ্ড সরু ন্যারো রাস্তা, তো চালাতে একটু প্রবলেমই হয়। ওই রাস্তাটা কিলোমিটার ওয়াইজ কম, এই রাস্তাটা কিলোমিটার ওয়াইজ বেশি। এই রাস্তাতে ট্রাকস বা বাস নেই আর কি ধরতে গেলে, সেই কারণে ঠিকঠাক, মানে কিলোমিটার ওয়াইজ একটু বেশি হলেও টাইম সেভার দেয় এবং চালিয়েও আরাম আছে। মাল ট্রেন ক্রস করছে আপাতত আমাদের সামন থেকে। আমাদের মালের বোঝা আর খালি হবে না। আর আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টার আর কি, যেটা মেন গিয়ে এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গায় গিয়ে উঠবে আর কি। সামনেই পড়ে বিশ্বরপাড়া কোদালিয়া স্টেশন। আবার সিগন্যালটা খোলার পরে দেখতেই পাচ্ছ কি অবস্থা, মানে এখানে আমাদের প্রায় 10-15 মিনিট ডিলে হয়ে গেল এক্সট্রা। ভীষণ পরিমাণে একটা ক্যাওস জ্যাম তৈরি হয়ে গেছে, এত বাইক, এত টোটো, এত গাড়ি, মানে বুঝতে পারছি না কি করে যাব। রাতের মহানগরী সত্যি খুব সুন্দর, কৃত্রিম আলোয় দেখতে কিন্তু বেশ লাগে আমাদের চেনা শহরকে। তো এখন আমরা পৌঁছালাম ইএম বাইপাসে, জাস্ট বেঙ্গল কেমিক্যাল আর আমাদের স্টেডিয়ামের মাঝামাঝি জায়গাটাতে আছে আর কি। তো ওই জায়গায় ফুল অন ট্রাফিক এই মুহূর্তে। ঠিক 8:48 বাজে এখন, সবে অফিস আওয়ার্স ঠিক মতন শেষ হয়েছে আর কি কলকাতায়। তো এই সময় সিটির মধ্যে ফুল ট্রাফিক থাকবে, এটাই এক্সপেক্টেড। এই গোটা ইএম বাইপাস ধরে বালিগঞ্জ বা গড়িয়া অবধি পৌঁছতে ভালো সময় যাবে আমাদের। একটু আগে অবধি চত্বরটা পুরো গুগল ম্যাপে রেড দেখাচ্ছিল, এখন তো দেখছি তাও মোটামুটি একটু হলেও ক্লিয়ার হয়েছে। তো আপাতত আমরা চিংড়িঘাটা ক্রস করছি আর কি, চিংড়িঘাটা মোড়। স্টেডিয়াম থেকে শুরু করে আপ টু চিংড়িঘাটা অবধি গোটা রাস্তাটাই এরকম ফুল ট্রাফিক। কারণে এত স্টপেজ টাইম দিচ্ছে বোঝাও যায় না, 3 মিনিট 3.5 মিনিটের স্টপেজ টাইম, তারপরেও ছাড়ছে না। সন্ধেবেলা গাড়ির ভিড়ে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। দিনের শেষে কিছু মানুষ তাদের কাজের মাঝে বিক্রির ফাঁকে একসাথে পাঁপড় ভাজা খাচ্ছে। তাদের মাঝে না আছে কোনো দ্বন্দ্ব, না আছে বিদ্বেষ, চোখে মুখে লেগে আছে অকৃত্রিমতা। ভালোভাবে দেখলে বোঝা যায় যে সকলের কাছ থেকেই আমাদের কিছু না কিছু শেখার আছে। রাতের তিলোত্তমাকে উপভোগ করতে করতে প্রায় আমরা আমাদের আজকের জার্নি শেষ করে ফেললাম। কাল থেকে আবার শুরু হবে কর্মব্যস্ত রুটিন। এই কটা দিনের স্মৃতি কিছুদিনের জন্য হলেও সতেজ করে রাখবে আমাদের। আজকের গল্প এখানেই শেষ করে বিদায় নেব। সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি নতুন এক গল্প নিয়ে হাজির হব। টাটা।